তো আজকে আমরা কন্টিনিউ করব ক্লাস 11-এর স্বামী অ্যান্ড মাদার ওয়ার্কশপের পার্ট 3। তো চলো শুরু করি। অ্যানাদার ডে হি ওয়াজ গোয়িং টু মি টু ভিজিট দ্য ওল্ড মহর্ষি দেবেন্দ্রনাথ ট্যাগোর। একদিন তিনি আমার সাথে বৃদ্ধ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা করতে যাচ্ছিলেন। তো এখানে তিনি মানে হচ্ছে স্বামী বিবেকানন্দ, আর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মানে তোমরা হয়তো জানো রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা। তো একদিন সিস্টার নিবেদিতা আর স্বামী বিবেকানন্দ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা করতে যাচ্ছিলেন ইন দ্য সেকুলেশন অফ হিজ হোম ইন জোড়াসাঁকো। তো কোন জায়গায় যাচ্ছিলেন? তারা যাচ্ছিলেন হচ্ছে জোড়াসাঁকোর একটা নির্জন জায়গায়। জোড়াসাঁকো তো একটা প্রচুর বড় জমিদার বাড়ি। তো যে সেকুলেশন মানে হচ্ছে সলিটিউড বা লোন প্লেস, মানে একটা নির্জন জায়গায় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর থাকতেন। তো সেই জোড়াসাঁকোর এক নির্জন জায়গাতেই সিস্টার নিবেদিতা আর স্বামী বিবেকানন্দ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা করতে যাচ্ছিলেন। অ্যান্ড বিফোর উই স্টার্টেড, আমাদের যাওয়ার আগেই, হি কোশ্চেন মি অ্যাবাউট এ ডেথ সিন অ্যাট হুইচ আই হ্যাড বিন প্রেজেন্ট দ্য নাইট বিফোর। ঠিক যাওয়ার আগে তিনি আমাকে প্রশ্ন করলেন, তিনি মানে স্বামী বিবেকানন্দ সিস্টার নিবেদিতাকে প্রশ্ন করলেন যে আগের দিন তো তুমি একটা মৃতর বাড়িতে মৃত ব্যক্তিকে দেখলে, কেমন লাগলো দেখে, এরকমভাবে তিনি জিজ্ঞেস করলেন সিস্টার নিবেদিতাকে। I told him eagerly of the sudden realization that had came to me. ওই মৃত ব্যক্তিটাকে দেখে আমার মনে প্রথম যেই ধারণাটা এসেছিল সেটা আমি তাকে আগ্রহের সাথে বললাম। That religion were only language and we must speak to a man in his own language. তো সিস্টার নিবেদিতা উত্তরে স্বামীজিকে কি বললেন? এই যে ধর্ম, রিলিজিয়ান ওয়ার অনলি এ ল্যাঙ্গুয়েজ, ধর্ম হচ্ছে বা ধর্ম ছিল কেবলমাত্র একটা ভাষা। অ্যান্ড উই মাস্ট স্পিক টু এ ম্যান ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ, এবং আমাদের প্রতিটা মানুষের সাথে তাদের নিজস্ব ভাষাতেই কথা বলা উচিত। হিজ হোল ফেস লাইটেড আপ অ্যাট দ্য থট, আমার এই চিন্তাভাবনা বা উত্তর শুনে তার মুখটা আলোকিত বা উজ্জ্বল হয়ে গেল, মানে খুশি হলেন তিনি। ইয়েস, হি এক্সক্লেমড, সে জোরে বলে উঠল, হ্যাঁ। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস ওয়াজ দ্য অনলি ম্যান হু থট দ্যাট, এবং রামকৃষ্ণ পরমহংসই প্রথম ছিলেন যিনি এটা আমাদের শিখিয়েছিলেন। হি ওয়াজ দ্য অনলি ম্যান হু এভার হ্যাড দ্য কারেজ টু সে দ্যাট উই মাস্ট স্পিক টু অল ম্যান ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ। বলছে শ্রী রামকৃষ্ণ পরমহংসরই একমাত্র সাহস ছিল এটা বলার যে আমাদের প্রতিটা মানুষের সাথে তাদের নিজস্ব ভাষাতেই কথা বলা উচিত। কারেজ মানে ব্রেভারি মানে সাহস। তো এখান থেকে আমাদের কী কী মনে রাখতে হবে দেখে নাও। তো সিস্টার নিবেদিতা আর স্বামী বিবেকানন্দ কার সাথে দেখা করতে যাচ্ছিলেন? মহর্ষি দেবেন্দ্রনাথ ট্যাগোরের সাথে দেখা করতে যাচ্ছিলেন। তো তিনি জোড়াসাঁকোর কোথায় থাকতেন? একটা সেকুলেশন মানে একটা নির্জন জায়গাতে থাকতেন। এগুলি এমসিকিউর জন্য তোমরা মাথায় রাখো। আর এখান থেকে আমাদের কি জানা উচিত যে স্বামী বিবেকানন্দ যাওয়ার আগে সিস্টার নিবেদিতাকে কি প্রশ্ন করেছিল, আর সিস্টার নিবেদিতাই বা উত্তরে কি জানিয়েছিলেন। এই যে দ্যাট রিলিজিয়ান ওয়ার অনলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড উই মাস্ট স্পিক টু অল মেন ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ। তো এগুলো তোমরা মাথায় রাখবে। ইয়েট দেয়ার কেম এ ডে when he found it necessary to lay down with unmistakable clearness his own position in the matter of mother worship. তো নেসেসারি মানে হচ্ছে নিড মানে প্রয়োজন, লে ডাউন মানে হচ্ছে স্ট্যাবলিশড মানে উপস্থাপন করা। তো একদিন এমন একটা দিন এলো যখন স্বামী বিবেকানন্দ ভাবলেন যে তার মাতৃ আরাধনার প্রতি এত যে টান, সেটা কেন সেটা তিনি সবার সামনে উপস্থাপন করবেন। I was about to lecture at the Kalighat and he came to instruct me that if any foreign friend should wish to be present, they were to remove their shoes and sit on the floor like the rest the audience. তো একদিন আমি কালীঘাটে ভাষণ দিতেই যাচ্ছিলাম, আমি মানে হচ্ছে এখানে সিস্টার নিবেদিতা। তো সিস্টার নিবেদিতা বলছেন আমি একদিন কালীঘাটে ভাষণ দিতেই যাচ্ছিলাম, তখন স্বামী বিবেকানন্দ এসে আমাকে একটা আদেশ দিলেন যে যদি আমার কোনো ফরেন ফ্রেন্ড এখানে আসতে চায় তাহলে কিন্তু তাদের অবশ্যই রিমুভ করতে হবে তাদের শুজ, মানে তাদের কিন্তু অবশ্যই তাদের জুতো খুলে প্রবেশ করতে হবে। অ্যান্ড সিট অন দ্য ফ্লোর, এবং কিন্তু তাদের অবশ্যই মাটিতে বসতে হবে।
লাইক দ্য রেস্ট অফ দ্য অডিয়েন্স, সমস্ত দর্শকের মতন তাদেরও এগুলো করতে হবে। ইন দ্যাট প্রেজেন্স নো এক্সেপশন ওয়্যার টু বি মেড, এতে কিন্তু যাতে কোনো ব্যতিক্রম না হয় এরকমভাবে স্বামী বিবেকানন্দ বললেন। আই ওয়াজ মাইসেলফ টু বি রেসপন্সিবল ফর দিস, আমাকে এই দায়িত্বটা নিতে হলো। আফটার সেইং অল দিস হাউএভার হি লিঙ্গার্ড বিফোর গোয়িং, এই সমস্ত কথা বলার পরে সে যাওয়ার আগে একটু দাঁড়ালেন। লিঙ্গার্ড মানে হচ্ছে কিছু সময় কোথাও যাওয়ার আগে দাঁড়ানো। অ্যান্ড দেন, এবং তারপর মেকিং এ শাই রেফারেন্স টু কর্নেল হায়েস পোয়েমস অফ দ্য গার্ডিয়ান এঞ্জেল হি সেড, তো তিনি যাওয়ার আগে একটু থেমে একটু লজ্জার স্বরে কর্নেল হায়েস এর পোয়েম গার্ডিয়ান এঞ্জেলের উদাহরণ দিয়ে বললেন, দ্যাট ইজ প্রিসাইসলি মাই পজিশন অ্যাবাউট ব্রহ্ম অ্যান্ড গডস। প্রিসাইসলি মানে দেখো লিখে দিয়েছি এক্স্যাক্টলি, বলছে আমার ব্রহ্ম আর ভগবানের মধ্যে অবস্থান। আই বিলিভ ইন ব্রহ্ম অ্যান্ড দ্য গডস অ্যান্ড নাথিং ইন এনিথিং এলস, বলছে আমি শুধু ব্রহ্ম এবং ভগবানকে বিশ্বাস করি, আর কাউকেই বিশ্বাস করি না। তো এইখানে তোমাদের কী কী মনে রাখতে হবে, এখানে মনে রাখতে হবে যে সিস্টার নিবেদিতা কোথায় বক্তৃতা দিচ্ছিলেন, কালীঘাটে বক্তৃতা দিচ্ছিলেন, এবং বক্তৃতা দেওয়ার সময় স্বামী বিবেকানন্দ সে তাকে কী কী বলেছিলেন, ওই যে ফরেন ফ্রেন্ডসদের কথা বলেছিলেন, তাদের জুতো খুলে বসতে হবে এবং মাটিতে বসতে হবে। আর এখানে জানতে হবে তোমাদের যে এই কথাগুলো বলার পর যাওয়ার আগে স্বামী বিবেকানন্দ কোন কবিতার উদাহরণ দিয়েছিলেন, কর্নেল হায়েসের গার্জিয়ান এঞ্জেলের কবিতার উদাহরণ দিয়েছিলেন। এবং তিনি কি বলেছিলেন তার ব্রহ্ম আর গড সম্পর্কে, যে তিনি শুধু ব্রহ্ম আর গডকে বিশ্বাস করেন আর কাউকে না। তো এগুলো তোমরা হাইলাইট করে দিলাম, এগুলো তোমরা মাথায় রাখবে। নেক্সট, হি হ্যাজ এভিডেন্টলি অ্যাফ্রেড দ্যাট মাই ইন্টালেকচুয়াল ডিফিকাল্টি উড লাই হোয়ার হিজ ওন মাস্ট হ্যাভ ডান। তো এখানে সিস্টার নিবেদিতা বলেছেন যে স্বামীজি যেমন একসময় খুব যুক্তিবাদী ছিলেন এবং তিনি মা কালীকে একদমই বিশ্বাস করতেন না, ঠিক তেমনই আমার মধ্যেও তো নানান যুক্তিবাদী ধারণা আছে। আমার মানে এখানে সিস্টার নিবেদিতা, তো আমার মধ্যেও তো নানান যুক্তিবাদী ধারণা আছে। আমিও হয়তো তার মতন এখন মা কালীকে অতটা বিশ্বাস করি না এবং মায়ের আরাধনার এই ভক্তিবাদগুলো আমিও হয়তো অতটা বুঝি না। এই ভয়টাই পরিষ্কারভাবে স্বামী বিবেকানন্দের মধ্যে ছিল। In the incompatibility of excelsion of one definite scheme of worship with the highest Vedantic theory of Brahma, দেখো ইনকম্প্যাটিবিলিটি মানে বলে দিয়েছে এখানে কনফিউশন। তো আমার মধ্যে একটা কনফিউশন ছিল, সেই কনফিউশনটা কি, এই যে ডেফিনাইট স্কিম অফ ওয়ারশিপ মানে বিভিন্ন স্কিমের মাধ্যমে যেই পুজোটা করা হয়, মানে এই যে ধূপকাঠি লাগবে, যজ্ঞ করতে হবে, ব্রাহ্মণকে দক্ষিণে দিতে হবে, এই যে বিভিন্ন নির্দিষ্ট স্কিম দিয়ে যেই পুজোটা হয়, এই পুজোর সাথে আর একটা পুজো বেদান্তিক থিওরি অফ ব্রহ্মা, যেই পুজোতে কোনো নিয়মকানুন নেই, ডিরেক্ট একজন ভক্ত তার মাকে তার নিজের মতন পুজো করে, নিজের মতন তাকে প্রসাদ দেয় এবং নিজের মতন করে তার কাছ থেকে আশীর্বাদ নেয়। এই যে বেদান্তিক পুজো এবং এই ডেফিনিট স্কিম মানে বিভিন্ন স্কিমের দ্বারা পুজো, এই দুই পুজোর মধ্যে বা এই দুই ধরনের আরাধনার মধ্যে আমার মধ্যে যে একটা কনফিউশন আছে, সেটা স্বামী বিবেকানন্দ বুঝতে পেরেছিলেন, যেহেতু তারও এক সময় এটা ছিল। হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট to us who stood about him he was the himself to reconciliation of these opposites and the witness to the truth of each. তো সিস্টার নিবেদিতা এখানে বলছেন তিনি হয়তো নিজেই জানেন না, মানে স্বামী বিবেকানন্দ হয়তো নিজেই জানেন না আমাদের মধ্যে এই যে বিপরীতমুখী চিন্তাভাবনা আছে, এই যে রিকনসিলেশন অফ দিস অপোজিট, এই যে আমাদের নিজেদের মধ্যে এই যে বিপরীত ধরনের চিন্তাভাবনা আছে, এগুলি একমাত্র যে তিনিই দূর করতে পারবেন সেটা হয়তো স্বামী বিবেকানন্দ নিজেই জানতেন না। ফলোয়িং আপ দিস ট্রেন অফ থট দেয়ারফর হি ড্রপড ইনটু এ মুড অফ হাল্প সলিলকি। হাল্প সলিলকি মানে এখানে লিখে দিয়েছি দেখো সেলফ টকিং, মানে নিজে নিজে কথা বলা। তো এরকম নানান ধরনের চিন্তাভাবনা বা নানান এই ধরনের কথাবার্তা হচ্ছিল, তোমরা বুঝতেই পারছো। তখন স্বামী বিবেকানন্দ হট করে নিজে নিজে কথা বলতে থাকলেন। অ্যান্ড স্যাট ফর এ হোয়াইল টকিং ডিসজয়েন্টেডলি।
তো এবং বসে কিছু এলোমেলোভাবে বলতে থাকলেন, ডিসজয়েন্টেডলি মানে এলোমেলোভাবে। অ্যান্সারিং কোশ্চেন্স ট্রাইং টু মেক হিমসেলফ ক্লিয়ার, এবং আমার প্রশ্নের উত্তর দিচ্ছিলেন এবং নিজেকে ঠিকঠাক করলেন, নিজে একা একা যে কথা বলছিলেন এটা ঠিকঠাক করে বসে আবার নিজেকে আগের মতন করে আমার প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। ইয়েট অলওয়েজ হাফ অবজার্ভড ইন সামথিং উইদিন অ্যাজ ইফ হি হেল্ড বাই সাম স্পেল বাই হি কুড নট ব্রেক। সে প্রায় এরকম অন্য চিন্তায় অর্ধমগ্ন হয়ে যেতেন, মানে অন্য কিছু, মানে একটা ধরো কথাবার্তা চলছে, হট করে তিনি অন্য চিন্তায় মগ্ন হয়ে যেতেন, ঠিক যেমন তার মধ্যে যেন কোনো জাদুমন্ত্র কাজ করেছে এবং সেটা তিনি ভাঙতে পারছেন না। তো এরকম ধরনের ছিলেন স্বামীজি। তো এখানে আমাদের কী কী মনে রাখতে হবে? এখানে মনে রাখতে হবে যে স্বামীজির মনে কিসের একটা ভয় ছিল। ভয় ছিল এটাই যে তিনি যেমন এক টাইমে মা কালীকে অতটা বিশ্বাস করতেন না, বা মা কালীকে নিয়ে যেমন তার নানান প্রশ্ন ছিল, এখন সিস্টার নিবেদিতার মনেও সেরকম নানান প্রশ্ন রয়েছে, এটা তার ভয় ছিল। আর কি জানতে হবে? সিস্টার নিবেদিতার মনে যে ইনকম্প্যাটিবিলিটি ছিল, মানে যে কনফিউশনটা ছিল, সেটা কিসের? দু ধরনের পুজোর মধ্যে তার কনফিউশন ছিল। দু ধরনের পুজো কীরকম? একটা হচ্ছে ডেফিনাইট স্কিম অফ ওয়ার্শিপ, আর একটা কি, আর একটা হচ্ছে বেদান্তিক, আর একটা হচ্ছে হায়েস্ট বেদান্তিক থিওরি। তো এই দু ধরনের পুজোর মধ্যে কিন্তু সিস্টার নিবেদিতার সমস্যা ছিল। তো এখানে কিছু কিছু ওয়ার্ড তোমরা ভালো করে মনে রাখবে। ইনকম্প্যাটিবিলিটি মানে কনফিউশন, হাফ সলিলকি মানে সেলফ টকিং, এগুলো তোমরা খেয়াল রাখবে। হাউ আই ইউজ টু হেট কালী হি সেড, সে বলল আমি কালীকে কতই না ঘৃণা করতাম। অ্যান্ড অল হার ওয়েজ, এবং তার সকল জিনিসগুলোই আমি ঘৃণা করতাম। দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই 6 years ফাইট দ্যাট আই উড নট অ্যাকসেপ্ট হার, এটা ছিল আমার 6 বছরের লড়াই যে আমি তাকে বিশ্বাস করব না বা মানব না। বাট আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার অ্যাট লাস্ট, কিন্তু শেষমেশ আমাকে তাকে বিশ্বাস করতেই হলো। মাকে না বিশ্বাস করে পারা যায় না। রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড মি টু হার, রামকৃষ্ণ পরমহংস আমাকে তার কাছে উৎসর্গ করে দিয়ে গেছেন, মানে রামকৃষ্ণ আমাকে তার কাছে সঁপে দিয়ে গেছেন। অ্যান্ড নাও আই বিলিভ দ্যাট সি গাইডস মি ইন এভরি লিটল থিং আই ডু, এবং আমি এখন বিশ্বাস করি যে আমি যাই করি না কেন তার কথা মতনই বা তার দেখানো পথেই আমি সব কিছু করি। অ্যান্ড ডাজ উইথ মি হোয়াট শি উইল ইয়েট, এবং আমি যা করব তার দেখানো পথেই করব বা তার ইচ্ছা অনুযায়ী করব। ইয়েট আই ফট সো লং, কিন্তু তাও আমি অনেক লড়াই করেছি। আই লাভড হিম ইউ সি অ্যান্ড দ্যাট ওয়াজ হোয়াট হেল্ড মি, তো এখানে স্বামী বিবেকানন্দ সিস্টার নিবেদিতাকে বলছেন আমি তাকে খুব ভালোবাসতাম, ইউ সি তুমি দেখেছো, অ্যান্ড দ্যাট ওয়াজ হোয়াট হেল্ড মি, এবং সে আমাকে সবসময় ঘিরে রয়েছে। I saw his marvelous purity, I felt his wonderful love, his greatness had not dawned me then. আমি দেখেছিলাম তার অসাধারণ খাঁটি ভালোবাসা। I felt his wonderful love, his greatness, আমি অনুভব করেছিলাম তার অসাধারণ ভালোবাসা এবং মহানতা তার প্রতি। তার মানে এখানে কি বলতো, এখানে স্বামী বিবেকানন্দ বলছেন যে আমি দেখেছি মায়ের প্রতি, মা কালীর প্রতি শ্রী রামকৃষ্ণ পরমহংসের অসম্ভব ভালোবাসা, অসম্ভব খাঁটি ভালোবাসা এবং মহানতা আমি দেখেছি, কিন্তু এত কিছু দেখার পরেও আমি কিন্তু মা কালীর আরাধনায় ঝুঁকিনি, মানে নত হইনি, মানে মা কালীর অল দ্যাট কেম আফটার ওয়ার্ডস হোয়েন আই হ্যাড গিভেন ইন, এই সব কিছু এসেছিল, মায়ের প্রতি আমার ভক্তি এসেছিল তার চলে যাওয়ার পর, তার মানে এখানে শ্রী রামকৃষ্ণের চলে যাওয়ার পর। At that time I thought him a brain sick baby, always seeing vision in the rest, ওই সময় আমি তাকে মনে করতাম একজন ব্রেন সিক বেবি, মানে মাথা খারাপ বা মাথা নষ্ট একজন বাচ্চা। অলওয়েজ সিং ভিজন অ্যান্ড দ্য রেস্ট, এবং তিনি যেখানে খুশি যা কিছু বলতেন, মানে ফাঁকা জায়গায় বলতেন এখানে মা রয়েছে, ওইখানে মা রয়েছে, মায়ের সাথে এমনি এমনি কথা বলতেন, সামনে কেউ নেই কিন্তু শ্রী রামকৃষ্ণ কথা বলে যেতেন, বলতো ওইখানে মা রয়েছে, ওইখানে মা রয়েছে। তো শ্রী রামকৃষ্ণ সবসময় হাওয়াতে বা অদৃশ্য অবস্থায় কাকে দেখতেন এবং তার সাথে একা একাই কথা বলে যেতেন, এবং এই সকল দেখে স্বামী বিবেকানন্দ তাকে মনে হতো কি
এ ব্রেন সিক বেবি মানে একটা মাথা নষ্ট চাইল্ড। আই হেটেড ইট, আমি এগুলো ঘৃণা করতাম, মানে এই সমস্ত জিনিসগুলো স্বামী বিবেকানন্দ একদম ঘৃণা করতো। অ্যান্ড দেন আই টু হ্যাড টু অ্যাকসেপ্ট হার, কিন্তু আমাকেও শেষমেশ তাকে বিশ্বাস করতে হলো। তো এখানে আমাদের জানতে হবে যে যে মা কালীকে বিশ্বাস করবে না বলে স্বামীজি কত বছর লড়াই করেছিলেন? 6 ইয়ার, 6 বছর লড়াই করেছিলেন। এবং প্রথমে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণকে কী বলতেন বা কী ভাবতেন? ব্রেন সিক বেবি। তো এগুলো তোমরা একটু মাথায় রাখবে। নো, দ্য থিং দ্যাট মেড মি ডু ইট ইজ এ সিক্রেট দ্যাট উইল ডাই উইথ মি। বলছে না, বিষয়টা সেটা না। এই যে আমি মাতৃ আরাধনায় কেন এত মত্ত হলাম, এটা কিন্তু একটা সিক্রেট, একটা গোপন ব্যাপার, এটা আমার মৃত্যুর সাথেই চলে যাবে। I had a great misfortunes at that time. It was an opportunity she made a slave of me. মিসফরচুন মানে দুর্ভাগ্য। এখানে স্বামী বিবেকানন্দ বলছেন এটা ছিল আমার দুর্ভাগ্য যে সেই সময় যখন আমি যে তাকে মানব না বলে লড়াই করে গেছি, তখন কিন্তু আমার একটা সুযোগ ছিল মা কালীর দাস হয়ে যাওয়ার, কিন্তু আমার দুর্ভাগ্য যে তখন আমি দাস হতে পারিনি। দোজ ওয়ার দ্য ভেরি ওয়ার্ডস এ স্লেভ অফ ইউ, এগুলো কিন্তু খুব ভারী বা খুব মূল্যবান কথা যে এ স্লেভ অফ ইউ মানে দাস হতে হবে, মানে মায়ের আরাধনা করতে গেলে বা কারোর প্রতি যে কোনো ভগবানের প্রতি আরাধনা করতে গেলে তার দাস হতে হয়। তো এগুলো খুব ভেরি ওয়ার্ডস মানে খুব মূল্যবান কথা। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস মেড মি ওভার টু হার, এবং রামকৃষ্ণ পরমহংস কিন্তু আমাকে তার ওপর বা তার কাছে উৎসর্গ করে দিয়ে গেছেন। স্ট্রেঞ্জ আই, হি লিভড অনলি 2 years আফটার ডুইং দ্যাট অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম হি ওয়াজ সাফারিং। বলছে এটা অদ্ভুত ব্যাপার যে সে যখন আমাকে মা কালীর কাছে সঁপে দিয়ে গেলেন, তারপরে ঠিক তিনি 2 বছর অবধি বেঁচে ছিলেন এবং বেশিরভাগ সময় তিনি অসুস্থ ছিলেন। Not more than 6 months did he keep his own health and brightness. কিন্তু 2 বছরের মধ্যে প্রথম 6 মাসের মধ্যেই তার সমস্ত স্বাস্থ্য এবং তার যে একটা জ্যোতি ছিল সেটা কিন্তু হারিয়ে গেছিল। গুরু নানক ওয়াজ লাইক দ্যাট, ইউ নো, লুকিং ফর দ্য ওয়ান ডিসাইপেল টু হুম হি উড গেভ হিজ পাওয়ার। তো সিস্টার নিবেদিতাকে স্বামী বিবেকানন্দ এখানে বলছেন যে শ্রী রামকৃষ্ণ পরমহংস যেমন তার সকল কিছু জ্ঞান, বুদ্ধি, আরাধনার, ভক্তি সব কিছুই যেমন স্বামী বিবেকানন্দকে সঁপে দেওয়ার পর মাত্র 2 বছর বেঁচেছিলেন, তেমনি গুরু নানকও কিন্তু তার সমস্ত শক্তি, জ্ঞান, ভক্তি, আরাধনা দেওয়ার জন্য একটা শিষ্য খুঁজছিলেন। অ্যান্ড হি পাস্ট ওভার অল হিজ ফ্যামিলি, এবং তিনি তার পরিবারকে পুরো উপেক্ষা করেছিলেন। পাস্ট ওভার মানে ইগনোর, উপেক্ষা করেছিলেন তার পরিবারকে। হিজ চিলড্রেন ওয়্যার অ্যাজ নাথিং টু হিম, গুরু নানকের কাছে তার ছেলেমেয়েরা কিছুই ছিল না। টিল হি কেম আপন দ্য বয় হুম হি গেভ ইট অ্যান্ড দেন হি কুড ডাই। তিনি এমন একজন শিষ্যকে খুঁজছিলেন যাকে তার সকল শক্তি, সকল জ্ঞান দেওয়ার পর তিনি মারা যাবেন। ঠিক শ্রী রামকৃষ্ণর মতোই, রামকৃষ্ণ যেমন স্বামী বিবেকানন্দকে তার সমস্ত শিক্ষা, বুদ্ধি দিয়ে যাওয়ার পর মারা গেছিলেন, গুরু নানকও ঠিক তেমনই ছিলেন। তো এখানে এটাই বুঝিয়েছে। তো চলো আজকে এইটুকুই।